আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে, আর দুই একদিনের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড, এবং 17 এপ্রিল থেকে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের ওডিআই সিরিজটা শুরু হবে। তবে তার প্রাক্কালে নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ ঘরের মাটিতে যে কতটা শক্তিশালী সেই ব্যাপারে দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই। এবং বাংলাদেশ কিন্তু তাদের ওডিআই ইতিহাসের সবচেয়ে লম্বা একটা উইনিং স্ট্রিক একটা টেস্ট প্লেইং নেশনের বিরুদ্ধে, সেটা কিন্তু এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই করতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত, যেটা একটা বিরল রেকর্ড। 2010 এবং 2013 এই 2 বছর নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছিল খেলতে, এবং 2010 সালের যেই ওডিআই সিরিজটা হয়েছিল সেটা নিশ্চয়ই এখনো সবার মনে থাকার কথা। সাকিব আল হাসান কি উজ্জ্বল ছিলেন সেই সময়টায়, মাত্র ওডিআই ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার তিনি হয়েছিলেন তার আগের বছর থেকে, এবং তখন থেকে সাকিব আল হাসানের প্রতিভার ঝলকটা কিন্তু আমরা দেখছিলাম। ওই একটা সিরিজে 2010-এ ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে থাকা নিউজিল্যান্ডকে বাংলাদেশ যেভাবে ধসিয়ে দিয়েছিল, তাদের প্রথম প্রপার একটা হোয়াইট ওয়াশের স্বাদ বাংলাদেশ পেয়েছিল। নিউজিল্যান্ডকে 4-0-তে সেই সিরিজটা বাংলাদেশ হারিয়েছিল, এবং সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। প্রায় প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। সেই সিরিজে সাকিব আবার একটা সেঞ্চুরিও পেয়েছিলেন ওডিআই ক্রিকেটে, যেটাও একটা দারুণ ব্যাপার ছিল। উইকেট টেকিং এর অ্যাবিলিটি তো তার ছিলই। সো ওভারঅল 2010-এর সেই সময়টা বাংলাদেশের জন্য খুব দারুণ গিয়েছে। নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে মিরপুরেই বাংলাদেশ 4টা ম্যাচের 4টাতে জিতেছিল। 2013-তে যখন আবার নিউজিল্যান্ড বাংলাদেশে আসে, ঠিক তখনও বাংলাদেশ কিন্তু তাদেরকে ওই 3 ম্যাচের ওডিআই সিরিজে 3-0-তে হারায়, যেখানে প্রথম দুটো ম্যাচ হয়েছিল মিরপুরে এবং শেষ ম্যাচটা হয়েছিল ফতুল্লায়। 3টা ম্যাচই বাংলাদেশ জিতেছে। সেই সিরিজে আবার সাকিব আল হাসান ছিলেন না, অর্থাৎ তাকে ছাড়াই অনেকটা অদ্ভুতুরে একটা লাইন আপ নিয়ে বাংলাদেশ খেলেও কিন্তু নিউজিল্যান্ডকে হারাতে পেরেছে। কেন অদ্ভুতুরে সেই ব্যাপারটায় আসবো, তবে ওই যে 2010-2013 সেইটা মিলিয়েই কিন্তু বাংলাদেশ ওই দুই হোম সিরিজে টানা 7টা ম্যাচ নিউজিল্যান্ডকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছে, যেটা বাংলাদেশের এই মুহূর্ত পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে যে কোনো টেস্ট খেলুড়ে নেশনের এগেনস্টে একটা টানা উইনিং স্ট্রিকের একটা রেকর্ড। এবারে আসি বাংলাদেশের ওভারঅল রেকর্ডের ব্যাপারে। নিউজিল্যান্ডের এগেনস্টে কি করেছে, সব মিলিয়ে 46টা ম্যাচ বাংলাদেশ নিউজিল্যান্ড খেলেছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে সব মিলিয়ে 11টা, এবং নিউজিল্যান্ড জিতেছে 34টা। একটা ম্যাচ সেটা অ্যাবান্ডেন্ড হয়েছিল 2023-এ, যখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল মিরপুরে খেলার জন্য। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেই সিরিজটা বাংলাদেশ খেলেছে, তবে সেই সিরিজে আনফর্চুনেটলি বাংলাদেশ তারা 2-0-তে হেরে যায়। একটা ম্যাচ বৃষ্টির কারণে পন্ড হয়ে গিয়েছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। খুব একটা ভালো স্মৃতি না, এবং রিসেন্ট সময় আসলে নিউজিল্যান্ড বাংলাদেশের এগেনস্টে খুব ভালো একটা মোমেন্টাম মেনটেন করছে। বাংলাদেশ খুব একটা বেশি ম্যাচ তাদের সঙ্গে ওয়ানডে ফরম্যাটে জিততে পারেনি। তবে স্মৃতিতে একটু ফিরে যাই, কারণ ওভারঅল রেকর্ড নিয়ে যেহেতু কথা বলছি, কিছু রেকর্ডের কথা না বললেই নয়। বাংলাদেশের 300+ রান চেস করা ওয়ানডে ক্রিকেটে, সেটাও কিন্তু একটা বিরল রেকর্ড, এবং সাধারণত আমরা কিন্তু সেটা হতে দেখি না। জিম্বাবুয়ের সঙ্গে তামিম ইকবালের ওই 150+ করা, ওই কভেন্ট্রির 194-কে টেক্কা দিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে তাদেরকে ওই 300+ একটা স্কোর চেস করে জিতেছিল ওয়ানডে ক্রিকেটে, সেটাও একটা যেমন দারুণ রেকর্ড। চেস করে 300-র উপর রান চেস করা, এরকম একটা ইনিংস কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গেও খেলেছিল, এবং সেই স্কোর কার্ডটা আপনাদের সামনে এখন দিতে চাই, কারণ একটা খুবই মজার স্কোর কার্ড আপনারা দেখবেন এই জায়গাটার মধ্যে। বাংলাদেশ 2013-তে খেলছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, এবং ফতুল্লাতে খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল, এবং বাংলাদেশের এই দলটা খানিকটা খর্বশক্তির ছিল, কারণ সাকিব আল হাসান সেই সময় দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এবং এই দলটা আসলে নিউজিল্যান্ডকে হারাতে পারবে কিনা সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল। তবে প্রথম দুটো ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটা সিলগালা করে ফেলেছিল। নিউজিল্যান্ড আগে ব্যাট করে 307 রান করেছিল 5 উইকেট হারিয়ে, এবং বাংলাদেশ সেই রানটা চেস করে ফেলে। 49 ওভার 2 বল খেলে, অর্থাৎ 4 বল হাতে রেখেই বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 309 রান করে ফেলে। এবং সেই ব্যাটিং কার্ডটা আপনাদেরকে একটু দেখাই। শামসুর রহমান শুভ এই মুহূর্তে যিনি কোয়াবের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করছেন, যাকে নিয়ে অন্য ব্যাপার স্যাপার নিয়ে তার স্টেটাস নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, বাট তারও যে একটা দারুণ কন্ট্রিবিউশন ছিল একটা 300+ রান চেজে। তিনি আনফর্চুনেটলি সেঞ্চুরি করতে না পারলে ওপেনিংয়ে নেমে 107 বল থেকে 96 রান করেছিলেন। আমি জানি না কতজনের এটা মনে আছে। এবং তার ওপেনিং পার্টনারটাকে দেখেন, জিয়াউর রহমান, এই দুজন ওপেন করেছিলেন বাংলাদেশের হয়ে 2013-তে। জিয়া তিনি একটা ফ্লাইং স্টার্ট দিয়েছিলেন। মমিনুলকে আমরা দেখেছি সেই সিরিজটায়, তখন মুশফিকুর রহিম ক্যাপ্টেন, মমিনুল তাকে কিন্তু ওয়ানডে ফরম্যাটেও কনসিডার করা হতো খুব রেগুলারলি, তিনি তখন ওয়ানডে ক্রিকেটটা খেলতেন। 32 রান তিনি করেছিলেন 3 নম্বরে নেবে। তবে যে পার্টনারশিপটা বাংলাদেশকে শেষ দিকে এসে ম্যাচটা জিতেছে, যে ক্লাচ পার্টনারশিপটা ছিল, সেটা ছিল নাইম ইসলাম এবং নাসির হোসেনের মধ্যে। নাসির এই মুহূর্তে অবশ্য ডোমেস্টিক ক্রিকেট খেললেও ন্যাশনাল টিমের রেডারের মধ্যে একদম নেই, এবং নাইম ইসলাম, যাকে আমরা ছক্কা নাইম বলতাম, তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান নির্বাচক প্যানেলের একজন সদস্য হয়ে গেছেন। সুতরাং এই স্মৃতিটা কিন্তু খুবই অন্যরকম একটা ব্যাপার। মাহমুদুল্লাহ সেই দলটার মধ্যে ছিলেন, সোহাগ গাজী ছিলেন, মাশরাফি মুর্তজা, রুবেল, আব্দুর রাজ্জাক রাজ।
তো এই ছিল বাংলাদেশের লাইন আপ যারা নিউজিল্যান্ডকে ওই 307 রান চেস করে 309 করে সেটা হারিয়েছিল। সেটাও একটা চমৎকার রেকর্ড বলা যেতে পারে। রেকর্ডের আরো কথায় চলে যেতে চাই একটু পেছনের দিকে। বাংলাদেশের প্রথম জয় নিউজিল্যান্ডের এগেনস্টে ওয়ানডে ফরম্যাটে, সেই জয়টা এসেছিল 2008 সালে এবং সেই জয়টাও মিরপুরে এসেছিল বাংলাদেশ জুনায়েদ সিদ্দিকের অসাধারণ একটা পারফরমেন্স এবং মাশরাফি মুর্তজার 4টা উইকেট, এই দুটো কম্বিনেশনে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারায় 2008-এ এবং এই পারফরমেন্সের পর থেকেই কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশের ওডিআই রেকর্ডটা অন্তত 2010 থেকে শুরু করে 2013-এর ভেতরে খুব দারুণ একটা সময় বাংলাদেশ কাটিয়েছে। আবারও আসছে নিউজিল্যান্ড, খেলাগুলো হবে মিরপুরেই এবং মিরপুরে বাংলাদেশের যে রেকর্ড ওভারঅল, আমার মনে হয় এখানে বাংলাদেশকে যদি আমরা ফেভারিট বলি তাহলে কিন্তু খুব একটা বেশি বাড়িয়ে বলা হবে না এই জায়গাটা, এবং বাংলাদেশ হয়তো ফেভারিট হিসেবে শুরু করবে যেহেতু নিউজিল্যান্ডও একটা এক্সপেরিমেন্টাল টিম বাংলাদেশে পাঠাচ্ছে। তবে ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটের এখন কিন্তু অনেকটা বদল হয়েছে, অনেক ধরনের চেঞ্জেস আমরা দেখছি এবং খুব অ্যাগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট সবাই খেলতে চায়। তবে উইকেটের ধরন বুঝে দেখা যাক শেষ পর্যন্ত নিউজিল্যান্ড বাংলাদেশের সাথে কতটুকু লড়াই করতে পারে। নিশ্চয়ই সে প্রিভিয়াস রেকর্ডগুলো তাদের মাথায় থাকবে, কারণ ঘরের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো ফাইট দেয়, সেটা আমরা খুব ভালো মতনই জানি। এবং বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ওভারঅল বাংলাদেশের মাটিতে 15টা যে ম্যাচ হয়েছে তার মধ্যে একটা ম্যাচ অ্যাবান্ডন হয়েছিল, নিউজিল্যান্ড জিতেছে 7টা, বাংলাদেশও জিতেছে 7টা, অর্থাৎ এখানে কিন্তু দুই দলকে আলাদা করা যাচ্ছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত সিরিজটা শুরু হলে আমরা বুঝতে পারবো দ্য নিউ লুক নিউ জেনারেশন বাংলাদেশ শামসুর রহমান শুভ কিংবা জুনায়েদ সিদ্দিকী কিংবা সাকিব আল হাসানদের এরা থেকে পার করে এসে আরও একটা হোয়াইট ওয়াশের স্বপ্ন কি আমরা দেখতে পারি কিনা নিউজিল্যান্ডের এগেনস্টে, সেটাই কিন্তু আমরা বুঝতে চাই। আমাদের এই নতুন ব্রিগেডটা আমাদেরকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ওয়ানডে ক্রিকেটে, সেটাও বোঝার একটা ব্যাপার থাকবে। নতুন নির্বাচক প্যানেল, নতুন ক্রিকেট বোর্ড, প্লেয়ারদের মধ্যে অন্যরকম একটা উন্মাদনা থাকার কথা, সবকিছু মিলিয়ে নিজেদেরকে আরও একবার ওয়ানডে ফরম্যাটে প্রমাণ করার একটা সুযোগ বাংলাদেশ পাচ্ছে ঘরের মাটিতে। এবং অবভিয়াসলি 2027 বিশ্বকাপটাকে চোখে রেখে বাংলাদেশ এই সিরিজে পজিটিভ রেজাল্ট পেতে চাইবে, কারণ র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড অনেক উপরের দিকে আছে, 2 নম্বরে অবস্থান করছে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড। সুতরাং তাদেরকে যদি 3টা ম্যাচ বাংলাদেশ হারাতে পারে, র্যাঙ্কিং পয়েন্টসে কিন্তু অনেক বড় একটা উন্নতি পাওয়ার সুযোগ বাংলাদেশের রয়েছে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশের এই প্রিভিয়াস রেকর্ডগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে স্ট্রাইকিং মনে হয়েছে, কোন ম্যাচগুলোর সময় আপনি মাঠে বসে দেখেছেন। কারণ আমি নিজে মাঠে খেলা দেখেছিলাম বাংলাদেশ যখন হোয়াইট ওয়াশ করেছিল নিউজিল্যান্ডকে 2013-র প্রথম ম্যাচটা আমার মনে আছে, রুবেল হোসেন 26 রানে 6 উইকেট পেয়েছিলেন, যেটা সেই সময় পর্যন্ত বাংলাদেশের বেস্ট ওডিআই বোলিং ফিগার ছিল। সাকিব আল হাসানের সেঞ্চুরি 2010-এ, সেটাও আমার ক্লিয়ারলি মনে আছে। এবং শামসুর রহমান শুভ ফতুল্লায় যেই দুর্দান্ত নকটা খেলেছিলেন, বা নাইম ইসলাম আর এদিকে নাসির হোসেন যে পার্টনারশিপটা করে বাংলাদেশকে 300+ রানের একটা রান চেস করিয়ে ম্যাচ জিতেছিলেন, সেগুলো কিন্তু স্পষ্ট মনে আছে, যদিও অনেক পুরনো ব্যাপার, সেগুলো একদম 13 বছর আগের ঘটনা। তারপরও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নিউজিল্যান্ড বাংলাদেশের এই দ্বৈরথে আপনাদের ফেভারিট মেমোরিজ কোনগুলো ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।